প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা যারা নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন যে 25শে আগস্টের পর থেকে এ পর্যন্ত, অর্থাৎ আজকে 29শে নভেম্বর আমরা কথা বলছি, এবং সেই পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে নানামাত্রিকভাবে কিন্তু রোহিঙ্গা ইস্যু এসছে। এবং আজকেও প্রধান ইস্যু যদি আমরা বলি, মানে সেটি ফ্রান্সিস পোপ আসছেন গতকালকে, সেটিও একটি আলোচিত ইস্যু, এবং সেগুলো নিয়ে হয়তো আমাদের নানা আয়োজনে কথা হবে। কিন্তু যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই রোহিঙ্গা ইস্যুর আড়ালে কিন্তু আমাদের বাংলাদেশে এমন অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে যেগুলো কিন্তু গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি, কিন্তু প্রত্যেকটি ঘটনাই কিন্তু সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর অর্থাৎ 2017 সালে মোট 8 বার এবং সর্বশেষ একবার অর্থাৎ 9 বার বিদ্যুতের দাম বেড়েছে। এটি হয়তো আপনারা অনেকেই খবর রাখেন না, এবং জ্বালানি উপদেষ্টা তিনি বলেছেন যে আসলে এই বৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়বে সেটি মামুলি প্রভাব। কেমন মামুলি সেটি আমরা হয়তো দেখার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে হোল্ডিং ট্যাক্স বাড়ছে প্রায় 8 গুণেরও বেশি। অর্থাৎ সাধারণ মানুষ যারা নগর জীবনে থাকেন তাদের মধ্যে নানান বিশ্লেষণ আমরা দেখার চেষ্টা করেছি, দেখাবো আজকে। হয়তো চালের মূল্য নিয়ে নিশ্চয়ই আপনাদেরও বলার থাকতে পারে, কিংবা জানেন যে পেঁয়াজের বাজারটা যেরকম আমরা দেখছি, নিত্যপণ্যের বাজার নিয়েও যথেষ্ট অভিযোগ রয়েছে। এবং সর্বশেষ যে অভিযোগটি আপনারা জানেন যে গতকালকে চাঁপাইনবাবগঞ্জে আবারও জঙ্গি আস্তানায় হামলা, অর্থাৎ শহর থেকে এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের এই ধরনের বিচরণ ক্ষেত্র তৈরি হচ্ছে। সবকিছু মিলে আমাদের আজকের আমরা বিষয় নির্ধারণ করেছি আড়ালে পড়া যত ইস্যু, অর্থাৎ রোহিঙ্গাদের ইস্যুর কারণে এই সমস্ত ঘটনা এখন আড়ালে পড়া ইস্যুতে পরিণত হয়েছে। আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন মানিক স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপিকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি BCCI এর সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আছেন আমাদের। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। এবং আরেকজন জ্বালানি বিশেষজ্ঞকে আমরা পাবো। আমরা শুরুতেই বিদ্যুতের দাম সাধারণ মানুষের জীবনে মামুলি প্রভাব পড়বে, উপদেষ্টার এরকম একটি মন্তব্য, এবং 1 বছরে 8+1 অর্থাৎ 9 বার বিদ্যুতের দাম বাড়ানো সাধারণ মানুষ কিভাবে দেখছে? বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ অনেকটা রাগঢাক রেখেই বলে ফেলেছেন যে সামনের বছরটি নির্বাচনের বছর, এবং এই মুহূর্তে এসব করা মানে আসলে কাদের স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এগুলো করছে সেটি নিয়ে রীতিমতো গবেষণা করা প্রয়োজন। আমরা একটু জ্বালানি উপদেষ্টার বক্তব্যটি শুনে আমরা আপনাদের মন্তব্য শুনব। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এসেছিল যারা বিদ্যুৎ উৎপাদন বা বিক্রি করে সেই PDB, আবার যারা তাদের কাছ থেকে কিনে গ্রাহকদের কাছে বিক্রি করে সে বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে। শেষ পর্যন্ত বিতরণ কোম্পানিগুলোর যুক্তিই মানল BERC। গ্রাহক পর্যায়ে আরেক দফা বাড়ল বিদ্যুতের দাম। এ দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে 35 পয়সা বা 5.3% বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর থেকে বর্ধিত হার কার্যকর হচ্ছে। বাড়িত গড়ে 5.3% বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে 2010 সাল থেকে মোট 8 দফা বাড়ানো হলো বিদ্যুতের দাম। অথচ সাধারণ জনজীবনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবকে একেবারেই মামুলি বলছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা। খুব মামুলি প্রভাব পড়ে, মামুলি। আমি আশা করব যে এটা নিয়ে কেউ কোনোভাবে কোনো রাজনৈতিক বা কোনো অর্থনৈতিক কোনো রকম খেলায় মাতবেন না। হিসাব করলে দেখবেন যে কমের দিকে 20 টাকা 30 টাকা এরকম বাড়তেছে। আমরা আসলে প্রতিবেদনটি দেখলাম। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যে বিষয়টি মামুলি যে প্রভাবের কথা আমরা শুনলাম, এই মামুলি প্রভাব এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেগুলো আপনারা হয়তো কাছ থেকে দেখার চেষ্টা করেছেন, সবকিছুই কি মামুলি বা মামুলি বলেই কি মামুলি? মানিক ভাই, দেখুন, এখানে জ্বালানি উপদেষ্টা যে কথাটা বলেছেন সেটা মেনে নেওয়া কিন্তু খুব কঠিন। অন্যদিকে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব যা বলেছেন তার পিছনে যুক্তি অনেকখানি শক্তিশালী বলে আমি মনে করছি। কেননা জ্বালানির দাম বেড়ে গেলে তাতে এফেক্টেড কারা হয়? গণমানুষ। এটা যে একটা বিশেষ শ্রেণী বা বিশেষ গোষ্ঠী বা বিশেষ এক ধরনের মানুষ এফেক্টেড হয় তা কিন্তু নয়।
কারণ আজকাল জ্বালানির ক্রেতা দেশের অনেক লোক, এবং তারা সকলেই গণমানুষের ভুক্ত, গণমানুষদের সদস্য দলের মধ্যে তারা রয়েছেন। সুতরাং এটার দাম বাড়লে, বিশেষ করে দামটা যদি এতবার না বাড়তো তাহলে হয়তো সেটা সহনীয় হতে পারত। কিন্তু বারবার দাম বাড়াটা নিঃসন্দেহে একটা মামুলি বিষয় বলে মাননীয় জ্বালানি উপদেষ্টা যা বলেছেন সেটা মেনে নেওয়া কিন্তু খুব কঠিন। একইভাবে আপনি যেটা আরেকটা কথা বলেছেন, অন্যান্য দ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে, চালের মূল্য বেড়েছে, পেঁয়াজের মূল্য বেড়েছে, এবং সবচেয়ে বড় কথা হোল্ডিং ট্যাক্স, যেটা এগুলোর ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ গণমানুষ। সুতরাং এগুলো কোনোটাই কিন্তু মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য বা প্রিয় জিনিস এটা ভাবা কিন্তু খুবই কঠিন। ভেবে নেওয়া বরং আমি মনে করি ভেবে নেওয়া ঠিক হবে না। যেমন দ্রব্যমূল্য বৃদ্ধিতে পেঁয়াজের মূল্য বেড়েছে, যেহেতু যেটা বলা হচ্ছে, যেহেতু ইম্পোর্টেড অর্থাৎ আমদানিকৃত পেঁয়াজের মূল্য বেশি, এই জন্য লোকাল যে আমাদের দেশে যে তৈরি হচ্ছে পেঁয়াজ, সেই পেঁয়াজের দামও বেড়ে যাচ্ছে। এটা তো কোনো অবস্থায় যুক্তিযুক্ত কোনো কথা হতে পারে না। এখানে যদি মনিটরিংটা ঠিকমতো চালানো হয় তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চালের ব্যাপারেও একই কথা, কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণ কিন্তু নেই এই জিনিসগুলোর দাম বাড়ানোর। স্বার্থান্বেষী মহল যারা হোর্ডিং করছে, যারা ফয়দা লুটাবার পিছনে রয়েছে, যাদের গণমানুষের ভাবনার কথা, গণমানুষের দুর্ভোগের কথা যাদের চিন্তা ধারণার মধ্যে নেই, তারাই কিন্তু বাড়াচ্ছে। এবং এইখানে আমার মনে হয় সরকারের মনিটরিংটা আরও কঠিন হওয়া উচিত। যদি হয় তাহলে হয়তো এই দ্রব্য, যেমন পেঁয়াজ, খুব শীঘ্রই হয়তো পেঁয়াজের দাম আবার কমে যাবে যখন নতুন পেঁয়াজ আসবে বাজারে, দেশি প্রস্তুত পেঁয়াজগুলো যখন আসবে। কিন্তু এই যে সময়টা, এই যে সময়ের ব্যবধান, এই সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, কিন্তু মনিটরিং সিস্টেমটা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং এই ব্যাপারে আমি যেটা শুরুতে বলেছিলাম, মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব যে কথা বলেছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত কথা উনি বলেছেন। নির্বাচন খুব একটা বেশি দূরে নেই, সুতরাং এই জিনিসগুলো কিন্তু গণমানুষের জিনিস বলে এই জিনিসগুলো কিন্তু গণমানুষ খুব সিরিয়াসলি নিয়ে থাকে। সুতরাং আমার মনে হয় এই দিকে খেয়াল রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে, এখানে এমপি সাহেব আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য খুব, আমার মনে হয় খুব সিরিয়াসলি তাদের। আমি তাহলে একটু কাজী ফিরোজ রশিদ আমাদের সঙ্গে আছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলি যে আসলে এই যে ইস্যুগুলো, এবং অনেক বিশেষ করে সিনিয়র নাগরিক যারা আছেন, বিশেষ করে পুরনো ঢাকার, তারা কিন্তু একটু রসিকতা করে বলছেন যে আসলে সরকার সম্ভবত আবারও ক্ষমতায় যেতে চান না, যে কারণেই এ ধরনের পাবলিক ওরিয়েন্টেড ইস্যুগুলোকে খুব একটা নজরে আনছেন না। বিশেষ করে হোল্ডিং ট্যাক্স, চালের দাম এবং পেঁয়াজের দাম সহ নিত্যপণ্য বাজারে দ্রব্যমূল্য বেশি, শীতের সবজির দাম বেশি, সবকিছু মিলে। ফিরোজ রশিদ, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে আপনি যে সমস্যাগুলো বলছেন, প্রবলেমগুলো, এগুলো সাধারণ মানুষের প্রবলেম। এটা ঠিক, আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা উনি বলছেন এটা খুবই মামুলি। আসলে ওনার কাছে মামুলি, এটা আমি ওনাকে সমর্থন করি। এই জন্য ওনার তো বিদ্যুৎ কিছু কিনতে হয় না, উনি সব ফাও খায়। উনি সরকারি লোক, ওনার আলো, বাতাস, হাওয়া, বিদ্যুৎ, পানি সব ফাও, ফ্রি পায় উনি সরকার থেকে। আমাদের যাদের টাকা দিতে হয়, বিদ্যুৎ কিনতে হয়, এই 1 বছরে 8 বার বাড়ানো হয়েছে, এবং এর ফলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এর ফলে আপনার সেইটার এফেক্টটা সাধারণ মানুষের উপর পড়ে। তো অতএব ওনার তো অসুবিধা হবে না, অসুবিধা হবে সাধারণ মানুষের। এবং আমি সংসদে বলেছি যে এই যে হোল্ডিং ট্যাক্স 300% থেকে 1000% পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, এটা হচ্ছে আগামী নির্বাচনে আমাদের ভোট নষ্ট করার একটা মহা পরিকল্পনা নিয়ে বসছে ওনারা। আমরা জনগণের কাছে যাব কিভাবে? আমি পুরান শহরের এমপি, এখানে আমাদের নাগরিক সুবিধা কতটুকুন দিলেন যে আমাদের কাছে ট্যাক্সটা বাড়াইলেন? একটু পানি হইলে জলও ঢোকে, পানিও ঢোকে ঘরের মধ্যে। তা বললে কেমনে ঢুকলে? তা জল ঢোকে হলে হিন্দুদের ঘরে পানি ঢুকলে কই যে জল ঢুকছে,
আর মুসলমানরা কয় কি যে ভাই আমার ঘরের মধ্যে এক একটু পানি ঢুকছে, জল পানি দুইটা একসাথে তো ঢুকে আমার ঘরে। আমরা তো ভোট নেবো কার? যার বাড়িতে জল ঢুকলো সেও তো আমার প্রশ্ন করে কেন ঢুকলো। ড্রেন বন্ধ, ফুটপাথ বন্ধ, ফুটপাথ সব দখল হয়ে গেছে, রাস্তার উপরে আপনি দোকান বসিয়ে ফেলেছেন। আপনি চলেন যে রাস্তার বিষয়গুলো যে মানে যেহেতু আপনি সংশ্লিষ্ট মানে পুরনো ঢাকার একজন ভদ্রলোকের কথার সূত্র ধরে আমরা বলছিলাম এবং সেই জায়গাটির এমপি আপনি এবং সবকিছু মিলিয়ে মানে এই যে জায়গাটি আসলে নজরদারিটা সেটা কিন্তু আপনার মধ্যেও কিন্তু পড়ে। নজরদারি আমরা সংসদে বলতে পারি, আমরা তো এটা কিছু করতে পারি না। আমরা বলছি এই হোল্ডিং ট্যাক্স আমরা দেবো না এবং আমরা এটার জন্য দরকার আন্দোলন সৃষ্টি করব, হাইকোর্টে যাবো, রিট করবো। আমি কেন দেবো? আপনি তো নাগরিক সুবিধা আমাকে দিতেই পারেন নাই। বুড়িগঙ্গার পাড় দিয়ে আপনি হাঁটতে পারবেন না, সমস্ত নদীটা নষ্ট হয়ে গেছে। এই ইস্যুগুলো বা এই যে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো কারা নেয়? এটা কি যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারা, নাকি আমলাতন্ত্র এখানে একটি বড় বিষয় যে হোমওয়ার্ক না করে এই বিষয়গুলি সামনে উত্থাপন করা? এইটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলতে পারবেন কার উদ্দেশ্যে, কার কথায়, কার সাথে আলাপ আলোচনা করে নিয়েছে, এটা তার ব্যাপার। আমাদের ব্যাপার একদম সাদা শিপটা, আমরা এই ট্যাক্স দিতে বাধ্য না। অতীতে যে ট্যাক্স ছিল এতদিন তার 1 পয়সা আমরা বেশি দিতে বাধ্য না। আপনি এমন কিছু দেখাইতে পারেন না আমাদের যে আমরা ঢাকা শহরের নাগরিকরা আপনার এক আনা বেশি ট্যাক্স দেব। আমার কাছে এসেছিল ট্যাক্স দিতে, আমার মাত্র 6 গুণ বাড়াইছে ট্যাক্স। আমি বলছি আমি 1 পয়সা ট্যাক্স দেবো না, আগে যেটা দিতাম ওইটাও দেবো না। ওইটা যদি নিয়ে আসতে পারো দেবো, না হাইকোর্টে রিট করব। এবং আমি সমস্ত জনগণের পক্ষ থেকে রিট করব, তারপরে আমরা রাস্তায় নামবো। শুনেন, সামনে নির্বাচন, আমি সংসদে বলেছি এই ট্যাক্স হচ্ছে নির্বাচন ধ্বংস করার জন্য, ভোট নষ্ট করার জন্য একটা মহা পরিকল্পনা। এই বিদ্যুতের দাম বাড়ানো, যারা বাড়িয়ে ফয়দা লুটবে নির্বাচনের সময় তারা সব সিঙ্গাপুর মালয়েশিয়া থাকবে, একজনও দেশে থাকবে না। এই ব্যবসায়ীরা আমাদের ঘাড়ে এই ঝামেলাটা পাতায় দিয়া তারা কত টাকা পয়সা নিয়ে হাজার হাজার কোটি টাকা বেশি লাভ করে তারা চলে যাবে। আমি কয়জন 5টা ব্যবসায়ীকে সুবিধা দিয়া আমার লক্ষ লক্ষ জনগণকে অসুবিধার মধ্যে ফেলাবো? কারা এইটা করতেছেন? উনি যে বললেন যে মামুলি কারোর উপর পড়বে না, আরে ভাই আপনার উপর পড়বে না আমি জানি। আপনি সরকারি বাড়িতে থাকেন, সরকারি গাড়ি চালান, সরকারি বিদ্যুৎ খান, সরকারি সব কিছু খান, কিন্তু আমার উপর তো পড়বে, আমার জনগণের উপর পড়বে। আমরা এটা দিতে রাজি না। আবার উনি শামসুদ্দিন ভাই বললেন একটু আগে, সরি মাননীয় মন্ত্রী, এখন আমরা খুবই ভালো সম্পর্ক, যে এইটাই যে পেঁয়াজের দাম, চালের দাম মনিটরিং নাই। ঠিকই মনিটরিং নেই স্যার। এই মনিটরিং নিয়ে আমি একটু আসতে চাই, আমাদের সঙ্গে হেলাল ভাই আছেন। হেলাল ভাই আবার এইসব ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ মানুষ। আমরা তার সময়টাতে দেখেছিলাম যে তিনি কিন্তু নিয়মিত বাজারে যেতেন এবং আমরাও টেলিভিশন ক্যামেরা সেখানে পাঠাতাম এবং মোটামুটি চেষ্টা তিনি করতেন, এটা একেবারে দাবি করেই বলতে পারি, কারণ আমরা মাঠের সাংবাদিক সেই সময়টাতে ছিলাম। হেলাল ভাই, বিষয়টি আছে যে আমরা পেঁয়াজের দামটি দেখছি এবং কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দামটা বেশি, একেবারে কোনো কারণ ছাড়া। আমাদের গবেষণাও দেখেছি, আমরা রিপোর্টেও দেখেছি। চালের বাজারটি নিয়ে যে ধরনের চালবাজি হলো সাম্প্রতিক সময়ে, সেখানে কোনো নজরদারি ছিল বলে মনে হয় না। যা হোক, পরবর্তীতে আমদানি করে সেই ব্যাপারটি কিছুটা হয়েছে। শীতকালীন সবজিতে আমরা বিশ্বের 4র্থ বৃহত্তম উৎপাদনকারী দেশ, সেখানে 85 টাকার নিচে কোনো সবজি আমরা পাই না বাজারে গেলে। হেলাল ভাই অনেকদিন এই বিষয়ে কাজ করেছেন, আপনার অবজারভেশনটা কি? ধন্যবাদ প্রণব ভাই। আমি প্রথমে একটু বলি শুধু বিদ্যুৎ নিয়ে, বিদ্যুতের যে দামটা বাড়ানো হয়েছে, এখানে বিইআরসি করা হয়েছে যে জনগণের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের দাম বাড়বে কি বাড়বে না সিদ্ধান্ত নেবে। এবার কিন্তু ক্যাবের পক্ষ থেকে পরিষ্কারভাবে আমরা বলেছি যে কোনো ক্রমেই বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নাই, বরং কমাবার সুযোগ আছে। এটার প্রধান যে কারণটা ফার্নেস অয়েল, আপনি দেখেন মানে কোথায় সুগম করের ফাঁকিটা। ফার্নেস অয়েল যারা প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ উৎপাদন করছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা বাইরে থেকে আমদানি করে ফার্নেস অয়েল তোমরা ব্যবহার করতে পারবে। আর যারা দেশে আমাদের পিডিবি থেকে শুরু করে আমাদের দেশে যারা সরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন করছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা সরকারের কাছ থেকে এই ফার্নেস অয়েল কিনবা। সরকার তো তেলের দাম কমাচ্ছে না, তো তাইলে তারা কিভাবে সার্ভাইভ করবে? আমরা কিন্তু তখন বললাম যে যদি সরকারিভাবে যে বিদ্যুৎগুলো চলছে, কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করছে, তাদেরকে যদি বাইরে থেকে ফার্নেস অয়েল আনার সুযোগ দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ দামটা কমে আসতে পারে। এবং আমরা বারবার বুঝিয়ে এত কিছু করার পর, আপনাদের পত্রিকা টেলিভিশনে আপনারা অনেকবার দেখিয়েছেন বিষয়গুলো, এবং আমরা ভেবেছিলাম অন্তত একটি বার মানুষের প্রত্যাশার বিষয়টা ওনারা খেয়াল করবেন। বিইআরসি কি করলেন, ওনারা
আবার ওনাদের মানে কার কথা কোনো তোয়াক্কাই করলেন না, ওনারা বিদ্যুতের দামটা বাড়িয়ে দিলেন। এবং মাননীয় উপদেষ্টা মহোদয় এর আগে উনি অনেকবার সংবাদের শিরোনাম হচ্ছেন, কথাবার্তা বলে এইবারও হচ্ছেন। এইগুলো কেন বলেন, কি কারণে বলেন, মানুষকে কেন আহত করেন, এটা আমার জানা নেই। ফিরোজ ভাই খুব সুন্দর করে বলেছেন। এখন আসেন পেঁয়াজের দামের কথা, যেটা আপনি বলেছেন যে পেঁয়াজের দামটা কেন বেড়েছে। আসলে হয় কি, আমি আমার সংসারের প্রোটেকশন কিন্তু আমি দিব, আপনার সংসারের প্রোটেকশনটা আপনি দেবেন, নিরাপত্তাটা কিন্তু সংসারে যিনি প্রধান উনি দেবেন। আজকে রাষ্ট্রকে কিন্তু এই নিরাপত্তা, এই ভোগ্যপণ্যের যে জায়গাটি, এই জায়গাটির নিরাপত্তা কিন্তু রাষ্ট্রকে দিতে হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আপনি দেখেন ভারতে ওনাদের বাজারে কিন্তু পেঁয়াজের দাম বাড়ে নাই, ওনারা রফতানি পর্যায়ে ওনারা পেঁয়াজের দামটা বাড়িয়ে দিয়েছেন। ওনারা বলেছেন $850 নিচে এখন রফতানি করা যাবে না, ভারত থেকে রফতানি করা যাবে না। কেন বললেন? ভারতে ম্যাক্সিমাম পেঁয়াজটা হয় নাসিকে, এবং নাসিকে গত কিছুদিন আগে একটা বড় ধরনের বৃষ্টি হয়েছে, তাদের পেঁয়াজের সংকট হবে, তারা বিষয়টা মানে জেনেই কিন্তু ওনারা করলেন দেশীয় বাজারে পেঁয়াজের ইয়েটা বাড়াবার জন্য, ফ্লোটা বাড়াবার জন্য ওনারা রফতানি পর্যায়ে কিছু স্লো করে দিলেন। পাশাপাশি আপনি আমার দেশের কথা খেয়াল করেন, আমাদের কৃষকরা গত বছর বাম্পার আলু ফলন করেছেন, আমাদের কোল্ড স্টোরেজগুলোতে আলু রাখার জায়গা নাই। এখন কিন্তু আপনি জানেন যে প্রতি বছরে আমাদের নভেম্বরের দিকে এসে আমাদের আলুগুলো গোডাউন থেকে হয় ফেলে দিতে হয় অথবা খুব কম দামে বিক্রি করতে হয়, বিকজ আমার নতুন আলু আমাকে আবার কোল্ড স্টোরেজগুলো তুলতে হয়। এখন কি হলো, আমার আলু আমি বিক্রি করতে পারছি না, ভারতীয় আলু এসে আমাদের বাজারটা সয়লাভ করে দিলেন। আমরা একবারও খেয়াল করলাম না যে আমার বাজারটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা যদি বলতাম যে আলু আমদানি পর্যায়ে আমরা এই পরিমাণ ট্যাক্স বৃদ্ধি করলাম, সেই ক্ষেত্রে কি হতো? আজকে ওনারা যে কাউন্টার পার্ট আমাকে পেঁয়াজের জায়গায় যে ট্যাক্সটা বৃদ্ধি করেছেন, আমি এখানে যদি আমার ট্যাক্সটা বৃদ্ধি করতে পারতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমি ভোক্তাকে আমি অনেক কম দামে, বিশেষ করে আমি এক ধরনের মানে প্রণোদনা দিতে পারতাম যে এখন যেহেতু পেঁয়াজটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, আমার ভারতীয় বাজারটা মূল বাজার পেঁয়াজের, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই প্রোটেকশনটা দিচ্ছি না। এবং মাননীয় মন্ত্রী মহোদয়েরা খেয়াল করবেন, ওনারা বড় ব্যবসায়ীদের নিয়ে কিন্তু খুব উৎসাহিত থাকেন, গার্মেন্টসের ব্যবসায়ী বলেন বা বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যবসায়ী বলেন, তাদের নিয়ে ওনারা উৎসাহ থাকেন। কিন্তু যখন এই চাল, ডাল, তেল, আদা, রসুন এদের যখন সমস্যা হয়, তখন সচিব মহোদয়রা মিটিং করেন, তখন কিন্তু মন্ত্রী মহোদয়ের খুব বেশি সুযোগ থাকে না কথা বলার। কারণ কোনো সচিব মহোদয়ের কিন্তু সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ থাকে না। এখানে বলা হচ্ছে আপনার যে ওই পাটের বস্তায় এখানে বিপণন করতে হবে, পাটের বস্তা দিয়ে কিন্তু আদা, রসুন, আমি এই কথাগুলো আজকে থেকে 3 মাস যাবত অনর্গল বলে যাচ্ছি, কিন্তু আমি রোজার ঈদ থেকে বলতে শুরু করেছি যে পাটের বস্তায় বলা হচ্ছে এখানে আদা, রসুন, পেঁয়াজ বিপণন করতে হবে। বাট আমার দেশে বিদেশ থেকে যখন আমরা আমদানি করি, আমাকে কিন্তু কেউ আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের বস্তা ছাড়া দেয় না, সালার বস্তা আমি পাই না, আমাকে তার জন্য জরিমানা করা হচ্ছে, আমাকে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা বারবার বলেছিলাম একটি মানে এটাকে একটি ইয়ে করা যায়, সেটা হচ্ছে যে আমি বিদেশ থেকে যখন আমদানি করে আনবো প্লাস্টিকের বস্তায়, আমি যখন দেশীয় বাজারে বিক্রি করব আমাকে যাতে এই সালার বস্তা বিক্রি করার অনুমতি দেওয়া হয়। আমরা সেই অনুমতি এখন কিন্তু পাই না। আসলে এই জায়গাটা আমার মনে হচ্ছে মানে ভোগ্যপণ্যের জায়গাটা, যেটা ফিরোজ ভাই বললেন যে দেখভাল করার তেমন বোধহয় তেমন নাই। আমি আসবো যে এটি হচ্ছে মানে একেবারে বেসিক জায়গাটি, যে ভোগ্যপণ্যের এত বড় একটি বাজার সেটি দেখার মতো কেউ নেই। মানিক ভাই, আবারও আপনার কাছে আসতে চাই, যে কারণেই আমরা দেখছি যে চালের দাম একেবারে একটা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করে, পেঁয়াজের দাম, সবজির দাম এবং ভোগ্যপণ্য তেল, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু যা আছে একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এবং সেই সিন্ডিকেট কখন কার পক্ষে কাজ করে সেটিও কিন্তু একটা বিবেচ্য বিষয়। মানিক ভাই, কিভাবে বের হয়ে আসবো আমরা এই সিন্ডিকেশন থেকে? এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসার সবচেয়ে উপযুক্ত পন্থা হচ্ছে আইনের হাতকে কঠোর করা। কারণ এরা একটা জিনিস তো নিশ্চিতভাবে আমরা জানি, হোর্ডিং বা যেটাকে বলে গুদামজাত করে রাখা, এই জিনিসটা কিন্তু দ্রব্যমূল্য বিশেষ করে চাল ডালের ব্যাপারে খুব বেশি কাজ করে থাকে, এবং এরা হোর্ডিং করে অতিরিক্ত মুনাফার জন্য। এরা জনগণের দুশমন, এবং এদেরকে ওইভাবেই দেখতে হবে। এরা যত ক্ষমতাশালী হোক না কেন, এদের মধ্যে অনেকে রয়েছে যারা আর্থিকভাবে বা রাজনৈতিকভাবে অনেক ক্ষমতাধর ব্যক্তি, যাদের কাছে আইনের যে লম্বা হাত সেটা পৌঁছতে পারছে না, কিন্তু সেটাতে পৌঁছাতে হবে। কারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা
সেটাকে যদি আমরা স্যার বড় আপনাকে করে একটা দেখি, রাজনৈতিক প্রশ্ন আমরা করতে চাই যে আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এগুলো কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষের ইস্যু, এবং যে হোল্ডিং ট্যাক্সের কথা বলছি এবং নিত্যপণ্যের দাম, জঙ্গিবাদের কথা বলছি, বিদ্যুতের দাম মামুলি বলেছে উপদেষ্টা, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো আমরা কর্মসূচি দেখি না। আমরা যেটি দেখি যে গেল 7 দিন আগে বিশেষ করে বাম ফ্রন্ট একটি বাংলাদেশের বাম ধারার রাজনীতি যারা করেন তারা বৃহস্পতিবার হরতাল ডেকেছে, সেখানে আজকে আবার বিবৃতির মধ্য দিয়ে বিএনপি আবার সেই হরতালকে সমর্থনও করেছে। অর্থাৎ সাধারণ মানুষের কোনো ইস্যুতে রাজনীতিবিদরা, মেইন স্ট্রিমের রাজনীতিবিদ যারা আছেন তারা আন্দোলনও করতে চান না, তাহলে কি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন? আমি যেটা এর একটু আগে বলেছিলাম যে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য কিন্তু রাজনীতিবিদদের কঠোর হতে হবে এবং খুব এফেক্টিভ, খুব ফলপ্রসূ ভূমিকা গ্রহণ করতে হবে রাজনীতিবিদ এবং সরকার উভয়কেই। কারণ কারা এই সিন্ডিকেট এটা কিন্তু অজানা নয়, এটা সরকার জানেন, এটা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানেন, সকলেই জানেন। তারা একটু মনোযোগী হলেই এই সিন্ডিকেটকে ভেঙে দিতে পারেন এবং এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া জনসাধারণের স্বার্থে অত্যন্ত আবশ্যকীয়। তো এইখানে এটা নিয়ে আবার কেউ যেন অপরাজনীতি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু এটা এমনি একটি সমস্যা, সাধারণ মানুষের সমস্যা, এই সমস্যার সমাধান বের করতে হবে। কিন্তু সমাধান বের করার জন্য আবার কেউ যদি এটাকে এক্সপ্লয়েট করে, এই সিচুয়েশনটা অপরাজনীতির দিকে নিয়ে যায়, সেটা হবে জনগণের জন্য মারাত্মক একটি ব্যাপার। এখন হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে যে কথাটা এমপি সাহেব বলেছেন এবং এফবিসিসিআই এর প্রাক্তন সভাপতি সাহেব যেটা বলেছেন, এই হোল্ডিং ট্যাক্সটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আরোপিত কোনো ট্যাক্স নয়, এটি হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের আরোপিত ট্যাক্স। এবং এইখানে একটু কি রাজনীতির প্রশ্নটার উত্তর আপনি দিবেন কিনা যে রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিচ্ছে না, এবং এই যে না দেয়া অর্থাৎ তারা কি সাধারণ মানুষের ইস্যুগুলো নিয়ে বুঝতে পারছে না? ব্যাপারটা কি এরকম? সাধারণ মানুষের ইস্যু বুঝতে না পারার তো কোনো কারণ নেই। যদি আপনি একটা কথা বলেছেন যে গত কয়েক মাস, সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বরের শেষের থেকে টেলিভিশনে শুধু রোহিঙ্গাদের খবর, রোহিঙ্গা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু রোহিঙ্গা ইস্যুর পরেও কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আপনি আজকে উল্লেখ করছেন সেই সমস্যাগুলো যে একদম ধামাচাপা পড়ে গেছে তা নয়, মানে সংবাদের নিচের দিকে আছে, কিন্তু তারপরেও আছে। সুতরাং রাজনীতিবিদ এবং যারা ম্যাটার করেন, সরকার, তারা তো না জানেন তা তো নয়, তারা অবশ্যই জানেন যে এইভাবে দ্রব্যমূল্য মনিটরিংয়ের অভাবে বেড়ে যাচ্ছে বা বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না। হোল্ডিং ট্যাক্সের কথাটাও যেটা ফিরোজ রশিদ সাহেব খুব সুন্দর করে বলেছেন, এটা কতখানি আইনসঙ্গত সেটা একটা প্রশ্ন কিন্তু। এবং আইনসঙ্গত না হলে উনি যেটা বলেছেন, উনি তো বললেন, পরিষ্কার ভাষায় বললেন যে উনি রিট করবেন, এবং রিট হতেই পারে যদি এটা অযৌক্তিক হয় এবং তারা কোনো বেনিফিট না দিয়ে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন। আর হোল্ডিং ট্যাক্সটা কার উপর পড়ছে? এটা একেবারে নেহায় যারা প্রান্তিক ব্যক্তি তাদের উপরেই কিন্তু পড়ছে, তারা এফেক্টেড। সুতরাং এই প্রান্তিক জনগোষ্ঠী যাদের সংখ্যা অনেক, তারা যদি এফেক্টেড হয় তো সেটা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এবং এর ফলে একদিকে যেমন তাদের যাতনা বাড়ছে, অন্যদিকে ইনফ্লেশনও তো বাড়ছে। আমরা একটু বিশেষ করে ফিরোজ স্যার আপনার কাছ থেকে শুনবো যে সাধারণ মানুষের এই ইস্যুগুলো খুব একটা আন্দোলনের মাঠে আমরা দেখছি না। স্যার আপনি কিভাবে দেখেন? আসলে আন্দোলন সৃষ্টি করে হলো রাজনীতিবিদরা। আপনি বলছেন যে এই সিন্ডিকেটটা ভাঙতে পারে রাজনীতিবিদরা কেন ভাঙবে? এই সিন্ডিকেট তো রাজনীতিবিদদের সৃষ্টি, রাজনীতিবিদদের ছত্রছায়া থেকেই সিন্ডিকেট সৃষ্টি হয়, না হলে কোনো সিন্ডিকেট কোথাও কাজ করতে পারে না। কারণ তাদের একটা লাভ আছে, এই সিন্ডিকেট যত ইনকাম করবে রাজনীতিবিদদের টাকা দেবে। এখন আপনি বলতে পারেন কাদের দেয়? সরকারকে এক হাতে দেয়, বিরোধী দলকে এক হাতে দেয়। তাদের এই সমস্ত সিন্ডিকেটের ব্যবসায়ীদের দুইটা হাত থাকে, একটা হাত থেকে সামনে আর একটা হাত থাকে পিছনে। পিছনে হাত দিয়ে বিরোধী দলকে দেয়, সামনে হাত দিয়ে সরকারকে দেয়। এই যে আপনি পত্রিকা পাতা খুললে দেখবেন বিশাল ফটো, কোন ব্যাংক কত টাকা দিয়ে আসলো, মানে প্রধানমন্ত্রীর কাছে সাথে ফটো।
কিন্তু আর একটা দল ওই রাত্রি চলে গেছে আর কারে টাকা দেওয়া যায়, কারণ তারা তো ব্যবসা করে খেতে হবে। তাহলে সিন্ডিকেট আমরা জানি যে কারা ব্যাংকের সমস্ত টাকা লুটপাট করতেছে, এই টাকা দিয়ে কারা চাল আমদানি করতেছে, কারা পেঁয়াজ আমদানি করতেছে, সবই তো জানে দেশে। কিন্তু তাহলে আমরা কেন ব্যবস্থা নিতে পারি না? সমস্যা হচ্ছে রাজনীতিবিদ, এই সাধারণ জনগণের। হোল্ডিং ট্যাক্স বাড়াই দিলেন, এরা কি করবে? এরা ভাড়াটির উপরে বাড়াবে, ভাড়াটা তো ভাড়া দিতে পারবে না, তখন ভাড়া দেওয়া বন্ধ করবে। ভাড়া দিয়ে বন্ধ করে ওর ক্ষেত্রে রাস্তা নামানো যাবে না, আইন আছে। আপনি একটা ভাড়াটিকে ভাড়া বন্ধ করলে রাস্তা নামাতে পারবে না, কোর্টে যেতে হবে, 10 বছর ভাড়া দেবে না, সে বসে থাকবে। অর্থাৎ টোটাল সমাজটাকে একটা অস্থিতিশীল করে তুলতেছে। কেন 1 বছরের নির্বাচনে নেই বাকি, এর মধ্যে এখন হোল্ডিং ট্যাক্স বাড়াইতে হবে, বিদ্যুতের দাম বাড়াইতে হবে, কোথাও কোনো মনিটরিং নাই। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী বললেন যে এইটা হয়েছে ওইটা হয়েছে, ভোটে এফেক্ট হবে। উনি ওনার পার্টটা দেখেন না কেন? এই যে হেলাল সাহেব তো যথার্থ বলেছেন, এফবিসিসির সাবেক সহসভাপতি, উনি প্রতিদিন মার্কেটে গিয়েছেন। তা আজকে বাণিজ্য মন্ত্রী কেন বসা হয় না ব্যবসাদের নিয়ে? ভোগ্যপণ্য যারা আমদানি করেন, যারা বিতরণ করেন, এবং এই এফবিসিসি নেতাদের নিয়ে কেন বসা হয় না? বাণিজ্য মন্ত্রী সাহেব তো বড় বড় ব্যবসায়ীদের নিয়ে প্রতিদিন বসে টেলিভিশনে প্রতিদিন ফটো যায়, কারা সিআইপি হইলেন, সিআইপিদের নিয়ে ফটো তোলা যায়, ওনাদের নিয়ে তো আমি বসতে দেখি না। দেশের অবস্থাটা কি? একটু হেলাল ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই। হেলাল ভাই, আসলে আমরা দেখেছি যে একসময় প্রত্যেকটি বাজারে পণ্য মূল্যের যে দাম সেটি একটি কালো রঙের ব্ল্যাকবোর্ডে লেখা থাকতো, এবং সেটা এফবিসিসিআই এর পক্ষ থেকে আপনারা নিয়মিত মনিটর করতেন। এটি কিন্তু দ্রব্যমূল্য মানে নিয়ন্ত্রণে রাখতে খুব বেশি মানে কাজে এসেছিল সেই সময়টাতে। তাহলে আমরা একটা আইন করি কিংবা একটা নিয়ম করি, আবার যখন নেতৃত্বের পরিবর্তন হয় তখন আর এগুলি কেউ করে না, তাহলে লাভ কি নিয়ম করে? বা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ প্রণব ভাই। মাননীয় বিচারপতি মহোদয় একটি কথা বলেছেন, আমি জাস্ট একটু আমি বিনয়ের সাথে বলছি। একটা সময় আমাদের বাজারগুলোতে দেখবেন যে অনেক বড় বড় গুদাম ছিল, এখন গ্রামে গঞ্জে যাবেন কোনো বাজার কোনো গুদাম কিন্তু নাই। ওই যে কথাটা বলা হচ্ছে হোর্ডিং করে আমরা দাম বাড়িয়ে দেওয়ার যে বিষয়টা, এখন কিন্তু সেই সিস্টেম এখন আর নাই। এখন যেটা হচ্ছে আমদানি করে, কারণ সবকিছু যেহেতু আমদানি যোগ্য পণ্য, আজকে তেল শর্ট হয়ে গেলে আমি আমদানি করতে পারছি, পেঁয়াজ শর্ট হচ্ছে আমি আমদানি করতে পারছি, রসুন মানে আমার শর্ট হলে আমি আমদানি করতে পারছি। যেখানে আমদানির অবাধ সুযোগ থাকে সেখানে, আর বাংলাদেশ খুব ছোট্ট একটি আয়তনে খুব ছোট্ট একটি দেশ, সেই ক্ষেত্রে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি 10-15 টাকার নিচে পার স্কোয়ার ফিট ভাড়া পাওয়া যায়। অর্থাৎ গুদামে রেখে আমাদের খুব বেশি লাভ হয় না। আর গুদামে রাখলে আমি লাভ কতটুকু করতে পারবো? সিন্ডিকেশনের কথা যেটা বলেছেন, সিন্ডিকেশনটা ঠিক আছে, এখানে খুব বড় ব্যবসায়ীদের এক ধরনের সিন্ডিকেট হয়, এই বিষয়টা আমি আপনাদের বলছি। বাট যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের সিন্ডিকেশনের কোনো সুযোগ থাকে না। এখন যিনি পেঁয়াজ এনে ঢাকা বিক্রি করেন, যিনি রসুন এনে বিক্রি করছেন, এগুলো আপনি খাতুনগঞ্জে যাবেন 100 জনে আনছে, আপনি আমাদের শ্যামবাজারে যাবেন ওখানে 50 জন আছে, সারা দেশব্যাপী কিন্তু এগুলো আসছে। তো সেই ক্ষেত্রে এখানে সিন্ডিকেশনের বিষয় থাকে না। এখানে যে বিষয় হচ্ছে তদারকির বিষয়, যে কথাগুলো বারবার আমরা বলেছিলাম যে এখানে দেখতে হবে যে হ্যাঁ এটা আমাদের কৃষিজাত পণ্য, আমাদের মনে রাখতে হবে যে সবসময় একই রেটে খাওয়ার সুযোগ নাই। যখন এটা বাজারে সরবরাহ কমে যায় তখন দামটা একটু বেড়ে যায়, আবার সরবরাহ যখন বেড়ে যায় তখন দামটা কমে আসে। ভাই, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, এবং আমরা বলছিলাম যে আসলে আমাদের এই রোহিঙ্গা ইস্যুর পর এমন গুরুত্বপূর্ণ অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা শুনছি না, দেখছি না। এবং আপনারা জানেন যে গতকালকেও বিশেষ করে রাজশাহীতে জঙ্গি আস্তানা প্রত্যন্ত গ্রামে ধরা পড়েছে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দৃষ্টি দিতে চাই। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, দর্শক থাকুন এটি নিউজের সঙ্গেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আড়ালে পড়া যত ইস্যু, আমাদের আজকে শিরোনাম। বিরতির আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম, হেলাল ভাই আপনি বোধহয় কিছু যোগ করতে চাইছেন, আমরা পরবর্তী ইস্যুতে যেতে চাই। হেলাল ভাই বলছিলেন যে আসলে বাজারটা নিয়ন্ত্রণ করার পদ্ধতিটা কি? আসলে হয় কি, মানে বিশেষ করে কৃষিজাত পণ্য যেগুলো, এইগুলো ওঠানামা করবে, এগুলো আমাদের মেনে নিতে হবে। কিন্তু যে কাজটি করা দরকার, পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এক রেট, খুচরা বাজারে এসে দেখা গেলো তার কোনো
ওটার সঙ্গে এটা কোনো সামঞ্জস্য নাই। অর্থাৎ ওখানে 10 টাকা হলে এখানে 30 টাকা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করেছিলাম এবং যে কাজটি করা দরকার, প্রতিদিন সকালবেলা যদি আমরা বিটিভিতে এই কথাটা বলা থাকে যে আজকে চাল, চিনি, তেল, আদা, রসুন পাইকারি বাজারে এত বিক্রি হচ্ছে, খুচরা বাজারে এত বিক্রি হবে, এটা কিন্তু আমরা আগে ব্যবসায়ীদের সঙ্গে বসেই এটা নির্ধারণ করে দিয়েছিলাম যে খুচরা পর্যায়ে কত প্রফিট থাকতে হবে। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে এক এক জায়গায় এক এক রকম রেট হবে। আমরা একটু পরবর্তী ইস্যুতে যেতে চাই। আমরা যে কথা বলছিলাম যে আমরা 25শে আগস্টের পর থেকে রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক বেশি গণমাধ্যম এবং সবাই একটু মনোযোগ, কারণ যেহেতু ইস্যুটি একটু বাংলাদেশের প্রতি চাপিয়ে দেওয়া একটা ইস্যু, আমরা এই প্রেক্ষিতে আমরা দেখছি যে গ্রামে গঞ্জে কিন্তু জঙ্গিবাদের একটা অবাধ বিষয় দেখছি। আমরা গেল রাতে চাঁপাইগঞ্জের একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখিয়ে মানিক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলাতলি চরে 2 বছর ধরে বাস করছিলেন রাশিকুল ইসলাম। কৃষি তার পেশা, এর বাইরে তার সম্পর্কে তেমন কিছু জানে না এলাকাবাসী। এনজিও কর্মী পরিচয়ে রাশিকুলের বাড়ি ভাড়া নেয় 2 জন। তারা পাখি পর্যবেক্ষণে কাজে এসেছে বলে জানায়। তবে প্রায় অপরিচিত মানুষের আনাগোনায় সন্দেহ হয় এলাকাবাসীর। এখানে তাও 2 বছর থেকে করা দেখছি হয় মাঠের মধ্যে সম্পূর্ণ লিয়া এলাকার জমি। রাসুগুলের বাড়ি অনেকদিন থেকে অসুখ আছে, আমরা শুনছি। এখানে 4 বছর থেকে অসুখ করছে। এই জমি এখানে মুষ চড়াই, গরু চড়াই, কালাই ফসল সব নিজে করে। তবে গোপন সংবাদে র্যাব সদস্যরা জানতে পারেন পাখি পর্যবেক্ষকের ভুয়া পরিচয়ে এখানে রয়েছে জেএমবির সক্রিয় সদস্য ভয়ঙ্কর জঙ্গিরা। স্থানীয় মানুষের সন্দেহ ও সংবাদের সূত্র ধরে সোমবার দিবাগত রাতে রাশিকুলে বাড়িটি ঘিরে ফেলেন র্যাব 5-এর সদস্যরা। হ্যান্ডমাইকে জঙ্গিদের বারবার আত্মসমর্পণে আহ্বান জানানো হয়। ভেতর থেকে গুলি ছুড়ে তার জবাব দেয় জঙ্গিরা। ভোর 5টা পর্যন্ত চলে গুলি পাল্টা গুলি। সেই রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে 5:30টার দিকে 5টি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে খড় ও টিনের ছাউনির তৈরি বাড়িটি। আগুন নিভে গেলে বাড়ির ভেতরে পাওয়া যায় ছিন্ন ভিন্ন 3 জঙ্গির মরদেহ। জি মানিক ভাই, আসলে আমরা দেখছিলাম যে পাখি শুমারি অর্থাৎ পাখি গবেষক হিসেবে জঙ্গিরা এখন নানাভাবে দুর্গম চরাঞ্চলে প্রশিক্ষণ এবং তাদের কর্মী সংগ্রহ এবং সেখানে নানা ধরনের নাশকতা কর্মকাণ্ডের ছক তারা করছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে এখন জঙ্গিবাদ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কি বলবেন? নিঃসন্দেহে অশনি সংকেত পুরো জাতির জন্য, শুধু জাতির জন্য নয়, এই পুরো অঞ্চলটার জন্যই আমি বলবো। কারণ আগে জেএমবি বা অন্যান্য জঙ্গিদের কনসেন্ট্রেশন ছিল শহরগুলোতে, ঢাকা শহরে বা বড় বড় চিটাগং, রাজশাহী ইত্যাদি অঞ্চলে। কিন্তু এখন এই সর্বশেষ যে খবরটি আমরা পেলাম যে এটা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে গেছে, তার অর্থ কিন্তু শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, এটা নিশ্চয়ই অন্যান্য জায়গায়ও ছড়িয়ে গেছে। এইটার এখানে আবার সেই রোহিঙ্গা প্রসঙ্গ কিন্তু এসে যায়। কারণ রোহিঙ্গাদের মধ্যে আমরা যেটা জেনেছি, আমি তো সম্প্রতি আমরা গিয়েছিলাম কক্সবাজার এলাকায় এবং সেখানে জেলা প্রশাসন, জেলা পুলিশের কাছ থেকে যেসব খবর পেয়েছি বা অন্যান্যদের কাছ থেকে যেটা খবর পেয়েছি, সেটা হলো রোহিঙ্গারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এদের মধ্যে কিন্তু জঙ্গিবাদের অবস্থান অনেক রয়েছে। অনেক রোহিঙ্গাদের মধ্যে অনেকে আছে যারা জঙ্গিবাদে বিশ্বাস করে বা জঙ্গিবাদের দীক্ষা যারা গ্রহণ করেছে বিভিন্ন দল থেকে, যেসব দল ধর্মীয় মৌলবাদে বিশ্বাস করে। তো এখন এটার থেকে এখন এরা যে ছড়িয়ে যাচ্ছে, একটা জিনিস শুভ, সেটা হলো যে র্যাব তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে। যদিও তারা বিভিন্ন সুতা ধরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু র্যাব এটা আইডেন্টিফাই করতে পেরেছে এবং আমাদের পুলিশও বেশ সজাগ এবং সচেতন। কিন্তু তারপরেও এই যে এরা ছড়িয়ে পড়ছে, এটাও কিন্তু বাস্তবতা, ছড়িয়ে যাচ্ছে, এটাও বাস্তবতা। এবং এই জন্য আমার যেটা ধারণা, এটাকে আমাদের দেশের ভিত কাঁপিয়ে তুলতে পারে। সুতরাং এই দেশের সার্বভৌমত্বের জন্য, এই দেশকে মৌলবাদীদের থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় সরকারের অবশ্যই আরো বেশি কঠোর ভূমিকা পালন করতে হবে। এবং আমরা একটু বিশেষ করে আমাদের সঙ্গে কাজী ফিরোজ হোসেন এমপি আছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই চাঁপাইনবাবগঞ্জ এবং সেই অঞ্চলটি এবং সেই প্রত্যন্ত অঞ্চলে
বিশেষ করে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামের নানাভাবে আমরা কর্মতৎপরতা দেখি এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের সময়টিতে আমরা দেখছি সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ শহর কিন্তু সেটি ছিল। এবং আমরা ভিডিও ফুটেজে যে ছবি দেখেছি বা রাশ ফুটেজে দেখেছি যে সংশ্লিষ্ট জামাতের আস্তানা কিন্তু সেই গ্রামটি, যেখানে বা যে বাড়িটির কথা বলছি সেটির বাড়ির প্রকৃত মালিকও কিন্তু এরকম রাজনীতির সাথে সম্পৃক্ত। ফিরোজ রশিদ, কিভাবে দেখেন? দেখুন, সরকারের বড় কৃতিত্ব বা অর্জন হচ্ছে এই জঙ্গি দমন। আমি এক কথা বলতে চাই যে সম্প্রতিকালে পৃথিবীর যে দেশে জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠছে, বাংলাদেশ সরকার যেভাবে জঙ্গি দমন করতে পেরেছে আর কেউ এটা পারেনি। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সব থেকে বড় কৃতিত্ব এবং অর্জন। এই জঙ্গি কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু তারা কিন্তু কোনো ক্ষতি করার পূর্বেই তারা কিন্তু এদেরকে দমন করতে পেরেছে। এটি আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজ। আমাদের এখানে একটা দুইটা ঘটনা ঘটছে, কিন্তু তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে তাদেরকে দমন করতে পেরেছে বা তাদের চোখের উপর রেখেছে যে তাদের বাইরে কিছু করতে পারছে না। দেখেন, এখানে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা গিয়ে কিন্তু এখানে ঘরের মধ্যে কৃষিকাজ করতেছিল, সেইটাও র্যাব গিয়ে কিন্তু এইখানে আইডেন্টিফাই করে এই যে এখানে এই একটা অপারেশন চালানো। কাজী ফিরোজ রশিদ, এই প্রেক্ষিতগুলো আমরা হয়তো দেখি এখানে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দলগুলোর যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে সেই কর্মসূচিগুলো গ্রামগঞ্জে নেই কেন? যে যেখানে র্যাব গিয়ে সেটি উদ্ধার করলো, কিন্তু সাধারণ মানুষের তো একটা নৈতিক দায়িত্ব থাকে, কিংবা রাজনৈতিক কর্মী যারা আছে তারা তাহলে কি করছে? না, এটা রাজনীতি কর্মীদের কাজের আওতাই পড়ে না। রাজনীতি কর্মীদের কাজ হচ্ছে রাজনীতি করা। এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে এদেরকে দমন করা, কোথায় কি আছে। এইটা যদি কোনো রাজনৈতিক কর্মী করতে যেত তাহলে বলতো যে সে এইটা কেন করলো। না, আরেকটা কথা, তার হাতে তো রাজনৈতিক কর্মীদের তো সেই কি বলে সেই লজিস্টিকও নাই। না, থাকলেও আমি সে বলবো না এখানে আমরা মুক্তিযুদ্ধ করছি না, তা না, সেটা না। আমি কাউকে চার্জ করার অধিকার তো আমার নাই। পুলিশ বলবে তুমি ধরলা কেন, আসলে আমরা রাজনীতি সচেতনতার কথা বলছি। নিশ্চয়ই আপনার মনে আছে যে আসলে মানে এই কথা যদি হয় যে রাজনীতি কর্মীদের সেটি কাজ নয়, তাহলে তো মুক্তিযুদ্ধ করাটাও রাজনৈতিক কর্মীদের কোনো কাজ ছিল না। রাজনৈতিক কর্মীরা তারা কেন সচেতন হবে না যে এই গ্রামের ভিতরে জঙ্গিবাদের আশ্রয় চলছে? এরা কি কোনো মিছিল করছে? তাহলে রাজনীতি কর্মীরা পাল্টা মিছিল করতে বা বাধা দিত। এরা তো একটা গোপন সংগঠনের সদস্য হয়ে ওখানে আস্তানা গেছে, খবরটা পেয়েছে সোর্স থেকে র্যাব অথবা পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা বাহিনী, এটা তারা দমন করবে। এখানে রাজনীতি কর্মী যদি যাইয়া এই বন্দুক কামান বন্দুক নিয়ে যে ওখানে যে হাজির হইতো, আপনি কি বলতেন? যে আপনি তো বলতেন যে এরা এখন না, প্রণব বোধহয় যে কথাটা বলেছে, রাজনৈতিক কর্মীরা তো আর বন্দুক নিয়ে তাদের মারবে না, কি করবে? কিন্তু সচেতন হয়ে এই আইন শৃঙ্খলা বাহিনী তারা যথেষ্ট সচেতন এবং গ্রামে গঞ্জে এই যে ধরে দিচ্ছে। আপনাকে একটু শুধু তথ্য দিয়ে সহযোগিতা করি। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের গঙ্গাচড়াতে যে সাম্প্রদায়িক সহিংসতাটা হলো 5 তারিখে, এই একটি ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস হলো। 6, 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত লোকাল জামাতে ইসলাম মাইকিং করে লোক জমায়েত করলো, সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো রাজনৈতিক দল এসে বাধা দিল না, বা মিছিল করলো জামাত ইসলাম, বাধা দিল না। তাহলে আপনি কিসের সচেতনতার কথা বলছেন? এখন জামাত ইসলাম তো তাদের নামে মিছিল করেনি, জামাত ইসলামের নামে করে নাই, করছে রাজনৈতিক সাধারণ জনগণের ব্যানারে। রাজনীতি নেতারা দেখে যে জনগণের সাথে যদি তারা সংঘাতে লিপ্ত হয় তাহলে ভোট কমবে। আসলে গঙ্গাচড়া জামাতের আমির, থানা আমির, তিনি মাইকিং করেছেন এবং তার নেতৃত্বে এটি হয়েছে এবং প্রকাশ্যে তার ব্যানারে হয়েছে। পুলিশ বলতেছে ইনকোয়ারি হয়েছে, তাদের গ্রেফতার হয়েছে, পুলিশ দেখবে। কিন্তু এই একাত্তর কিছু করে নাই, বহু লোক এটির সাথে ছিল। তারা কারা? তারা তো স্থানীয় জনগণ। অতএব এইখানে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে ছেড়ে দিতে হবে এগুলো। এটাও কি ভোটের রাজনীতির একটা মেরুকরণ কিনা, যে জামাতকে আপনারা সহ্য করবেন এবং দেখেও না দেখার ভান করবেন? জনগণ কখনো জনগণের বিরুদ্ধে সশস্ত্র অবস্থা যাবে না, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে। জনগণ পরে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে।
আর আইন শৃঙ্খলা বাহিনী পারে আইন এবং তাদের কাছে যে অস্ত্র আছে সেইটা ব্যবহার করতে। এখানে এটা একটা পার্থক্য আছে আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর, সেই জন্য আমরা সব জায়গায় যেতে পারি না। আমরা জানিও যেখানে একটা ডাকাইতি। আমি একটু মানিক ভাইয়ের কাছে যেতে চাই। মানিক ভাই, আসলে যে বিষয়গুলো ঘটছে আমরা দেখছি যে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে এবং তার প্রেক্ষিতে কারো যেন প্রতিবাদ করার কিছু থাকছে না। মানিক ভাই, না, এখানে আপনি যে কথাটা বলেছেন যে এই সমস্ত দলগুলো যারা নাকি ধর্মীয় মৌলবাদের কথা ছড়াচ্ছে, জেএমবি বলেন বা আনসারুল্লাহ বাংলা টিম বলেন, এদের সবটারই জন্ম কিন্তু জামাত থেকে, জামাত ইসলাম থেকে। জামাত ইসলাম কিন্তু মাদার পার্টি। এই জামাত ইসলাম থেকে এরা বিভিন্ন নামে কাজ করে যাচ্ছে এবং এইখানে আমাদের সকলের আমরা ঘাতক দালাল নির্মূল পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় যে দাবিটা জানিয়ে এসেছি যে আপনার যুদ্ধাপরাধীদের শাস্তির পরে তাদের ফান্ড কনফিসকেট করা হোক, যাদের সাজা হয়েছে। কারণ ফান্ডটা তো একটা বড় ফ্যাক্টর, পয়সা, এবং বিদেশ থেকে যেসব পয়সা আসছে জামাতের নামে এখানে, সেগুলোর উপরে খুব স্ট্রিক্ট কন্ট্রোল জারি করা হোক। রেখালাল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং যে পরিস্থিতি বা যে সমস্যাগুলো আমরা দেখলাম, আসলে এর থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। হেলাল ভাই, বিষয়টা হচ্ছে জঙ্গিবাদের বিষয়ে আমরা বোধহয় রোল মডেল। আমরা যে তড়িৎ যে সিদ্ধান্তগুলো নিয়েছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সরকার, আমি মনে হয় যে যদি ভুল বলে না থাকে, আপনি দেখেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে আধুনিকতা আনা হয়েছে বর্তমান সরকারের আমলে, তাতে আমি নিশ্চিত যে আসলে আমরা যে দাবিটা আমরা করি যে আমরা মডারেট মুসলমান, আমরা সেদিকে এগিয়ে যাবো। এবং জঙ্গিবাদ বাংলাদেশে অন্তত যদি এই বর্তমান সরকারের ইয়েতে, আমি মনে করি যে জঙ্গিবাদের কোনো অবস্থান এদেশে থাকবে না। আমি কাজী ফিরোজ রশিদ এমপির কাছে যেতে চাই। স্যার, সমাপনী এবং শেষ বক্তব্য কি হবে? শেষ কথা হলো যে সামনে নির্বাচন, নাগরিকদের অসুবিধা করে হোল্ডিং ট্যাক্স বাড়ানো যাবে না, যা ছিল তাই রাখতে হবে এবং এই বিদ্যুতের দাম কমাতে হবে। আমি বারবার বলতেছি, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন, কারণ এর পিছনে কিছু ব্যবসায়ীদের যে কারসাজি আছে, তারা হয়তো মুনাফা লাভ নেবে, কিন্তু দল এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের ভোটে দারুণ এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে। সেই জন্য আমি অনুরোধ করব সরকার প্রধানকে যে উনি যিনি নিজে হস্তক্ষেপ করে এই দুটো জিনিস, অন্তত আমাদের হোল্ডিং ট্যাক্সটা আপাতত একদম স্থগিত রাখেন, পূর্বে যা ছিল তাই দেবো। কারণ একজন বিধবা নারী ছোট্ট একটা ঘর রেখে তার হাজব্যান্ড মারা গেছে, সেখানে অর্ধেক সে ভাড়া দিয়ে অর্ধেকে থাকে, এখন হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরে তার কিছুই থাকবে না। ব্যাংকে যে টাকা রাখে 6% ইন্টারেস্ট, সেইখানে তারা সার্চ কাটে, ইনকাম ট্যাক্স কাটে, কিছুই পায় না। এর অবস্থায় সাধারণ লোকরা বাঁচতে পারবে না। হোল্ডিং ট্যাক্স বন্ধ করতে হবে এবং এই বিদ্যুতের যে বাড়তি দাম এইটাও বন্ধ করতে হবে, নাহলে আমরা নাগরিকরা কিন্তু সাংঘাতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং আমাদের ভোটের মধ্যে প্রভাব পড়বে। জি স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে জনাব মানিক আপনার বক্তব্য দিয়ে শেষ করতে। দেখুন, আমি সম্পূর্ণভাবে একমত যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব বলেন বা পুলিশ বলেন বা বিজিবি বলেন, তারা অত্যন্ত সার্থকভাবে এই যে সন্ত্রাসবাদকে দমন করতে পেরেছে। আমরা যদি সেই হোলি আর্টিজানের কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর অনেক উন্নত দেশেও এত সফলতার সাথে, এত তড়িৎ গতিতে এই ধরনের একটি ঘটনাকে সামলাতে পারেনি। সেই অর্থে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু একই সাথে আমি এই কথা বলবো যে জামাত সহ অন্যান্য যে মৌলবাদী দলগুলো আছে, এদের যে আর্থিক মেরুদণ্ড, সেগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে। কারণ এটা কিন্তু আমাদের অনেক দিনের দাবি। এই যারা যুদ্ধ অপরাধী ছিল, জিয়াউর রহমানের বদৌলতে তারা সম্পদের পর্বত গড়েছে, তারা অনেকে তাদের ফাঁসি হয়ে গেছে, কিন্তু সেই সম্পদ কিন্তু এখনও রয়ে গেছে। এই সম্পদের ব্যাপারে আমাদের দাবি ছিল এগুলো সব কনফিসকেট করা হোক, তাদের অর্থ সম্পদ এবং অন্যান্য সম্পদও কনফিসকেট করা হোক। সেটা আমাদের এই দাবি কিন্তু আমাদের আরও থাকবে। আমি বলছি ঘাতক দালাল নির্মূল কমিটি সহ অন্যান্য যারা এই ইস্যুতে কাজ করছে তাদের ব্যাপারে। এবং হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে ফিরোজ ভাই যা বলেছেন, অন্যান্য ব্যাপারেও আমার মনে হয় এটা এক সর্বোচ্চ মহলে, রাজনীতির সরকারের সর্বোচ্চ মহল থেকে এই ব্যাপারটি
এই ব্যাপারে সিরিয়াস হওয়ার প্রয়োজন আমরা একেবারে শেষ পর্যায়ে স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আয়োজন শেষ করতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটি রাত 2:15 এবং সকাল 7:15 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই, কিন্তু তার আগে আমার প্রিয় সহকর্মী প্রভাস আমিন আছেন আমাদের আরেকটি সেটে পলিটিক্স প্লাসের আয়োজন নিয়ে। প্রভাস আমিন, কি কি নিয়ে আজকে পলিটিক্স প্লাস করছেন? জি, প্রণব সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করেছেন, তবে আমি চেষ্টা করব জঙ্গিবাদ, কালকে রাজশাহীর গহীন চরে যে জঙ্গির আস্তানায় র্যাবের যে হামলা অভিযান, সেই অভিযান থেকে আমরা একটু শঙ্কিত যে জঙ্গিদের আমরা যতটা নির্মূল করতে পেরেছি ভেবেছি, আসলে কি ততটা পারলাম নাকি কোথাও এখনো তাদের চেইন রয়ে গেছে। সেই চেইনটা একদম নির্মূল করার জন্য কি করা দরকার সেটা নিয়ে কথা বলবো। আমার সাথে নতুন দুজন অতিথি যোগ দিবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি।